7 দফা অঙ্গীকারনামা সংবলিত জুলাই জাতীয় সনদের যে খসড়া চূড়ান্ত করেছে ঐকমত্য কমিশন তা বাস্তবায়নে বুধবার তৃতীয় দফার সংলাপেও দ্বিধা বিভক্ত হয়ে পড়েছে রাজনৈতিক দলগুলো। প্রায় 6 মাস ধরে আলোচনার পরও রাজনৈতিক দলগুলো মৌলিক বিষয়গুলোতে ঐকমত্যে পৌঁছাতে না পারায় আজ কমিশনের সহ সভাপতি অধ্যাপক আলী রিয়াজ এই সমস্যা সমাধানে এক বিশেষজ্ঞ প্যানেলের সুপারিশ তুলে ধরেন, যেখানে সংবিধানের সঙ্গে সংশ্লিষ্ট বিষয়গুলো গণভোট ও বিশেষ সাংবিধানিক আদেশের মাধ্যমে করতে বলেছেন বিশেষজ্ঞরা। আর যেগুলো অধ্যাদেশের মাধ্যমে করা যাবে তা যেন সরকার দ্রুত সম্পন্ন করে সেই পরামর্শও দেওয়া হয়েছে। এক্ষেত্রে বিশেষ সাংবিধানিক আদেশ এবং গণভোট আয়োজনের পক্ষে মত দিয়েছে জামায়াত, তবে জাতীয় নির্বাচনের পরে নয়, আগেই গণভোট চায় দলটি। অন্যদিকে বিএনপি মনে করছে এখনই জুলাই ঘোষণাপত্রে রাষ্ট্রীয় স্বীকৃতি দিলে প্রশ্ন উঠতে পারে, তাই জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়ায় আসন্ন সংসদ নির্বাচনে ভোটারদের মতামত দেওয়ার পক্ষে দলটি। বিএনপির এমন সিদ্ধান্তের সমালোচনা করে জামায়াত বলছে, মানসিকতা পরিবর্তন না হলে নির্বাচনের পর পর্যন্ত সময় নিলেও হবে না, ঐকমত্যে পৌঁছানোর জন্য 1 ঘন্টাই যথেষ্ট। ঐকমত্যে পৌঁছাতে মানসিকতা পরিবর্তন কি শুধু বিএনপিকেই আনতে হবে? অন্য দলগুলোর মানসিকতা পরিবর্তন কতটা এসেছে? এসব নিয়ে আজকে রাজকাহন আলোচনা স্টুডিওতে আছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, আছেন বাংলাদেশ জামায়াত ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ডক্টর মোহাম্মদ রেজাউল করিম এবং আছেন গণফোরামের সাধারণ সম্পাদক ডাক্তার মোহাম্মদ মিজানুর রহমান। স্বাগত জানাচ্ছি আজকে রাজকাহনে। ডাক্তার মিজানুর রহমান, আপনাকে দিয়ে শুরু করি। বারবার আসলে ঐকমত্যে পৌঁছানোর চেষ্টা করছি আমরা, কিন্তু কোনোভাবে ঐকমত্যে পৌঁছানো যাচ্ছে না। বিশেষ করে 3টি যে রাজনৈতিক দলকে এই মুহূর্তে আমরা খুব গুরুত্ব দিয়ে দেখার চেষ্টা করছি, বিএনপি, জামায়াত এবং এনসিপি, তাদের মধ্যে এই ঐকমত্যে পৌঁছানো নিয়ে দূরত্ব তৈরি হচ্ছে এবং বিএনপি যা কিছু চাইছে না, অন্য রাজনৈতিক দলগুলো বারবার আসলে সেই দাবিগুলোই করে উঠছে। সেগুলো কি কোনো না কোনোভাবে আসলে এক ধরনের কৌশল, নাকি আসলে ঐকমত্যে আমরা শেষ পর্যন্ত হয়তো পৌঁছাতে পারবো? দেখেন, প্রথমেই আমি বলি, সম্মানিত সহ আলোচক এবং আমাদের দর্শক শ্রোতাকে আন্তরিক শুভেচ্ছা। আমি আশাবাদী যে আমরা শেষ পর্যন্ত সবাই একটি ঐকমত্যে পৌঁছাবো, কারণ বিগত 15 বছর ধরে আমরা যে দুঃশাসন দেখেছি এবং আমাদের গণতান্ত্রিক চর্চা, রাজনৈতিক যে অধিকারগুলো, সবগুলোই আমাদের কাছ থেকে বলা যায় দুঃশাসনে হারিয়ে গিয়েছিল। এই অভ্যুত্থানের পরে একটি রাজনীতির ক্ষেত্র তৈরি হয়েছে এবং আমরা যেটা বারবার বলেছি যে এই অভ্যুত্থানের পরে যে কাজটা, সেটা হচ্ছে যে আমাদের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো নানাভাবে বিশৃঙ্খলায় পরিণত হয়েছিল এবং দলীয়করণের ফলে সেটা গণতান্ত্রিক প্রতিষ্ঠানে ছিল না। এগুলো সংস্কার করার জন্য যে জনমত বা জন আকাঙ্ক্ষা, সরকারের সদিচ্ছা বা জাতির কাছে অঙ্গীকার, এগুলো নিয়ে জাতীয় ঐকমত্য কমিশন গঠিত হয়েছে এবং সেখানে আমরা দীর্ঘদিন কাজ করছি। গণফোরামের সাধারণ সম্পাদক হিসাবে আমি এই ঐকমত্য কমিশনে অংশগ্রহণ করা, ভূমিকা রাখার চেষ্টা করছি। এখন সর্বশেষ এই যে দীর্ঘ আলোচনার পরে আমরা যে বিষয়গুলো নিয়ে ঐকমত্য পোষণ করেছি, কোনো ক্ষেত্রে নোট অফ ডিসেন্টও দেওয়া হয়েছে। অধিকাংশ দলগুলো সব বিষয়ে যে একমত হবে তাও না, কিন্তু তারপরেও অন্তর্বর্তীকালীন সরকার প্রধানের বক্তব্য ছিল যে আমরা যেগুলো বিষয়ে অধিকাংশ দল একদম ঐকমত্য পোষণ করব, সেগুলোই আমরা বাস্তবায়ন করব। নোট অফ ডিসেন্ট বা যেগুলো থাকবে সেগুলো নিয়ে দ্বিতীয় ধাপে আলোচনা হবে। এখন যাই আমরা এতদিন আলোচনা করে আসছি, এখন বাস্তবায়ন পদ্ধতি নিয়ে মোটামুটি আলোচনা হচ্ছে। তো এখন এই যে আলোচনা পদ্ধতি নিয়ে যে আলোচনাটা হচ্ছে, এইটা নিয়ে আমরা এক সময় একটা মানে প্রক্রিয়ার মধ্যে পড়ে যাচ্ছি। যেমন ধরেন, আমাদের এখানে বিভিন্ন এক্সপার্টদের মতামত গ্রহণ করা হয়েছে, তো তারা এখন এসে বলছে যে এটা নির্বাহী আদেশ, যেটা বলছে যে বিশেষ সাংবিধানিক আদেশের কথা তারা বলছে, গণভোটের কথা বলছে, কয়েকটা দলই করছে, কিন্তু আমরা এর সাথে দ্বিমত পোষণ করি। এই জন্য করি যে এখন দেশের সংবিধান বহাল রয়েছে, কারণ 8ই আগস্ট 2024 বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার বিদ্যমান সংবিধানের অধীনেই শপথ নিয়েছে। রাষ্ট্র এবং সরকার এই সংবিধানের অধীনেই পরিচালিত হচ্ছে। ফলে আমরা যে ঐকমত্য পৌঁছাচ্ছি, এটা রাজনৈতিক সমঝোতা। একটা ফ্যাসিবাদ পতনের পরে আমরা যে বিদ্যমান বা ক্রিয়াশীল যে রাজনৈতিক দলগুলো আছি, আমাদের মধ্যে একটা রাজনৈতিক সমঝোতা হচ্ছে
যে আমরা এই রাষ্ট্রটা একটি গণতান্ত্রিক কাঠামোতে এনে কিভাবে পরিচালিত করব। এজন্যে আমাদের কিন্তু আইনি বাধ্যবাধকতাগুলো রয়ে গেছে, এটা আমাদের মনে রাখতে হবে। সেই জায়গায় আমাদের যে প্রস্তাবটা ছিল যে সংবিধান সম্পর্কিত যে বিষয়গুলো, সেটি বিদ্যমান সংবিধানে কি বলা আছে, জাতীয় সংসদ এবং 2/3 সদস্য তাদের মতামত ছাড়া সংবিধান সংশোধনের কোনো সুযোগ নেই। কিন্তু ডক্টর মোহাম্মদ মিজানুর রহমান, যেই কথাগুলো আপনি বলছেন সেগুলো বিএনপি বা আপনারা আসলে বারবার বলার চেষ্টা করছেন, কিন্তু জামায়াত ইসলামীও তো আসলে একটা বেশ পুরাতন রাজনৈতিক দল, তারা কি তাহলে সংবিধান সম্বন্ধে এই বিষয়গুলো জানেন না? জানে, সেটা যেমন আজকেও ওপেনলি কথা হয়েছে, আমি দীর্ঘ সময় বক্তব্য রেখেছি, তারাও তাদের কথাগুলো বলেছে। এখন দেখা যাচ্ছে যে এখানে দুটো বিষয় আসছে, যেমন তারা এখন বলতে চাচ্ছে যে এইটা যেটা যে সরকারটা গঠিত হয়েছে এটা একটি অভ্যুত্থানের মধ্য দিয়ে আসছে এবং তারা বিপ্লবী সরকারের কথা বলতে চাচ্ছে, কিন্তু বাস্তবে তো এটা বিপ্লবী সরকার না। আমরা যদি এখন এই সরকারের কথা বলি তাহলে সংবিধানের 106 অনুচ্ছেদ অনুযায়ী সুপ্রিম কোর্টের রেফারেন্স নিয়ে এসে এই সরকারটা বিদ্যমান সংবিধানের অধীনেই তারা শপথ নিয়েছে যে আমরা এই সংবিধান রক্ষা করব, এক কথায়, বা এই সংবিধান মেনে চলব। এখন আপনি তো এই সংবিধান অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করছেন এবং এই সংবিধানের অধীনেই, তাহলে এই সংবিধান তো উপেক্ষা করার কোনো সুযোগ নেই। দ্বিতীয়ত, যে জুলাই সনদ ঘোষণাপত্রটা দেওয়া হয়েছে, আজকে আমি ঐকমত্য কমিশনকে আমার বক্তব্যে বলেছি, এই ঐকমত্য কমিশনের 22 ধারা মোতাবেক তারা এটা আইনি বা তারা একটা কনস্টিটিউশন অর্ডার তারা দিতে চায়। তো সেই ক্ষেত্রে আমরা বলেছি যে জুলাই ঘোষণাপত্র তো এখনই আইনি কাঠামোর মধ্যে আসে নাই, এক। দুই হচ্ছে যে এটা নিয়েও নানান ধরনের বিতর্ক আছে, যেমন ধরেন বিতর্ক তো বাড়ছে। এখন আমি শেষ করছি, সেটা হচ্ছে যে এই যে আমরা একটা সংস্কারের মানে রূপরেখা নিয়ে আলোচনা করে ঐকমত্যে আসছি, এখন তো বাস্তবায়ন, তো বাস্তবায়নটা করতে হলে রাজনৈতিক সমঝোতা হলো বড়, যেটা আমরা পৌঁছেছি। এই রাজনৈতিক সমঝোতা যদি থাকে, সংবিধান যেহেতু জাতীয় সংসদ ছাড়া এটা সংশোধন করার সুযোগ নেই, এটা আমরা সবাই জানি। আমরা বলেছি যে যদি আমরা সকলে সেখানে স্বাক্ষর করি এবং আগামী সংসদে যদি আমরা সেটা বাস্তবায়ন না করি, যারাই আমরা সরকারে যাব বা বিরোধী দলে যাব, জাতির কাছে তো আমাদের দায়বদ্ধতা থাকবে। এবং কিন্তু সেই সমঝোতা জায়গাটাতেই তো আপনারা আসলে পৌঁছাতে পারছেন না। ডক্টর মোহাম্মদ রেজাউল করিম, পিআর পদ্ধতি আপনাদের দাবি দেওয়ার মধ্যে একটা অন্যতম পদ্ধতি, কিন্তু বিএনপি বারবার বলার চেষ্টা করছে দেশে গণতন্ত্র এখনো হাঁটাই শেখেনি, সেখানে পিআর পদ্ধতি একেবারেই ধ্বংসাত্মক হবে। আবার আপনারা একবারের জন্য হলেও অন্তত এই দেশে পিআর পদ্ধতি চাইছেন। একবারের জন্য কেন চাইছেন? মানে অন্তত একবার আসলে আপনারা ভাবছেন পিআর পদ্ধতি আসলে আপনারা সরকার গঠন করতে পারবেন, সে কারণে। জি, বিসমিল্লাহির রহমানির রহিম। আমার সম্মানিত শ্রদ্ধেয় দুইজন সহ আলোচক এবং দর্শক শ্রোতা মণ্ডলী, সবাইকে সালাম, আসসালামু আলাইকুম। প্রথমত আপনাকে আমি যেটা বলতে চাই সেটি হচ্ছে যে না, পিআর পদ্ধতির ব্যাপারে যেটি বলছেন, বাংলাদেশ জামাত ইসলামী বলছে না যে পিআর পদ্ধতি একবার, আমরা এইবারই পিআর পদ্ধতি চাচ্ছি এবং উভয় কক্ষে আমরা চাচ্ছি। দ্বিতীয় হচ্ছে যে আজকের যে বাংলাদেশ, অর্থাৎ যে আলোচনাটা আজকে হচ্ছে, আমরা প্রত্যেকেই আমরা সকলে জানি যে ফ্যাসিবাদী যে রাষ্ট্রের কবল থেকে যে বাংলাদেশটা আমরা নতুনভাবে পেয়েছি, এখানে আমি এটাকে খুব গুড সাইন মনে করি যে লম্বা সময়ব্যাপী আমাদের যে আলোচনা হচ্ছে, বিগত দিনে তো আলোচনার দরজা ছিল না। এখানে কেউ কোনো কথা বললে সে গুম হয়ে যেত, খুন হয়ে যেত, মামলা মোকদ্দমায় সেই তাকে নেস্তেনাবুদ করে দেওয়া হতো এবং দুদকে মামলা হয়ে যেত, তার খোঁজখবর অনেক রকম ইতিহাস এখানে দেখেছে। সুতরাং দিস ইজ দ্য গুড সাইন যে আমরা এই আলোচনার টেবিলে এখনও দলগুলো আছে এবং তার মধ্যে অন্যতম আমি আজকেও বলেছি যে একটা গুড সাইন হচ্ছে 53 বছরের ইতিহাসে সম্ভবত এবারেই আমরা ব্যতিক্রম ডাকসু, জাকসু, অন্যান্য যে ক্যাম্পাসগুলোতে ইলেকশন হচ্ছে সেখানে দেখতে পাচ্ছি যে আমরা জিতেনি, সেখানে জাকসুতেও অন্য। আমি একটু আপনাকে একটু বলি, আপনি আমাকে বলছিলেন যে আপনারা এই কথাটি বলেননি যে অন্তত একবারের জন্য আপনারা পিআর চান, কিন্তু আমরা একবারের জন্য মানে এইবারেই চাই। ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের তিনি বলেছেন সুষ্ঠু নির্বাচনের জন্য মানসিকতা পরিবর্তন প্রয়োজন, বড় প্রমাণ দিয়ে বলেছেন যে ডাকসু এবং জাকসু, এবং তিনি এটিও বলেছেন পিআর পদ্ধতিতে একক প্রার্থী থাকবে না বলে ফল পাল্টে ফেলা বা কেন্দ্র দখল থাকবে না, অন্তত একবার পিআর হোক, যদি এটা ভালো না হয় পরের বার বদল করা যাবে। সেটা হোক, এবার হোক।
কিন্তু পিআর এমন এক ভালো জিনিস, সেটা হইলে মনে পরের বারও হবে আর কি। আমি যেটা বলতে চাচ্ছি সেটি হচ্ছে ডেমোক্রেসির বিউটিটা হচ্ছে যে সবাই তার মত প্রদান করবে, সেটি এখন হচ্ছে। যেটি আজকে জটিলতা তৈরি হয়েছে যে জায়গাটি, এই যে এটা কি বিপ্লব আর এখানে কি সংবিধান আছে কিনা, এই দুইটাই হচ্ছে বড় প্রশ্ন, যেটা একটু আগে মিজান ভাইও বলেছেন। না, এটা অবশ্যই একটা বিপ্লব, এবং এত মানুষের জীবন, পৃথিবীর ইতিহাসে ফরাসি বিপ্লব বলেন, সাউথ আফ্রিকার বিপ্লব বলেন, এরকম লট অফ এক্সাম্পল আছে যেগুলো বিপ্লবের পরবর্তীতে সেখানে আর কোনো দেশের সংবিধান থাকে নাই। বলা হচ্ছে ঘোষণাপত্রে বলা হয়েছে সংবিধান না, বাংলাদেশের সংবিধান আছে, কিন্তু আমাদের এই সংবিধান এখন কার্যকর না। কারণ আমাদের সুপ্রিম কোর্টের মতামতের মধ্য দিয়ে যে সরকার গঠিত হয়েছে, এই অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু সাংবিধানিক কোনো সরকার না। তাহলে আপনাকে এখনই বলতে হবে যে কোন সরকারের অধীনে আপনি এখন আছেন এবং কাদেরকে নিয়ে আলোচনা করছেন। আজকে যেই আপনি ফেব্রুয়ারিতে ইলেকশনের কথা বলছেন, সেটা কিসের ভিত্তিতে বলছেন? ফেব্রুয়ারিতে কিসের ইলেকশন? বিগত দিন একটা গভর্নমেন্ট তো ছিল, তাদের শপথ ছিল, এই সাংবিধানের অধীনে সরকার ছিল, কিন্তু তারা ফ্যাসিবাদী কর্মকাণ্ডের কারণে তারা পালিয়ে গিয়েছে। পালিয়ে যাওয়ার পরেই ফেব্রুয়ারির যে ইলেকশন আমরা এখন চাচ্ছি, আমরা যে ঐক্যমত্য কমিশনে আলোচনা করছি, এগুলো কিন্তু বিগত দিনের আমাদের এখানে যে পলিটিক্যাল ডিজাস্টার হয়েছে তার ভিত্তিতে নতুন আমাদের কর্মকাণ্ড এবং নতুন আলোচনার জায়গাটি তৈরি। সুতরাং সেই জায়গাটিকে আপনাকে আমরা বলতে চাই যে আমাদের অবশ্যই জুলাই সনদকে তার আইনি ভিত্তি দেওয়ার মাধ্যমেই এই সরকারের নামকরণ বিপ্লবী এবং বিপ্লবের যে মর্যাদাটা, সেটিকে আপনাকে নিশ্চিত। কিন্তু কোনো না কোনো ভাবে আসলে এই পিআর পদ্ধতি কিংবা জুলাই সনদকে ঘিরে আপনারা আসলে আপনাদের রাজনৈতিক শক্তি প্রদর্শন করার এক ধরনের চিন্তা করছেন কিনা? রাজনৈতিক শক্তি, রাজনৈতিক দাবি, আপনি এটাকে শক্তি না বলে, বিগত দিনে শক্তি বলা হতো, দমন বলা হতো, আমরা এখন শক্তি না বলে আমরা বলবো যে প্রত্যেকে তার দাবিটা উপস্থাপন করার প্রচেষ্টা। আপনারা তো রাজপথে আন্দোলন। হ্যাঁ, অবশ্যই, কারণ বিগত দিনে তো রাজপথে আন্দোলন করেই আপনার দাবিকে আদায় করতে হবে। আমরা তো সরকারের কাছে আমাদের দাবি দিয়েছি, সাথে সাথে আমরা রাজপথেও কর্মসূচি দেব। কারণ বিগত দিন, এখন আজকের যে ইলেকশনের আলোচনা হচ্ছে, বিএনপি কয়েকদিন আগে কি সেই ঘোষণা দেয় নাই যে সরকার কি সরকার, এটা কি বৈধ সরকার না অবৈধ সরকার? তারপরে দিয়ে যমুনা ঘেরাওর কর্মসূচির কথা কি বিএনপি বলে নাই? পরবর্তীতে তো গিয়ে ডক্টর ইউনূস সাহেব লন্ডনে গিয়ে মোটামুটি একটা জায়গায় এসে তিনি তার জায়গা ঠিক করেছেন। সুতরাং আমাদের বক্তব্য হচ্ছে যে একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য অবশ্যই লেভেল প্লেইং ফিল্ড লাগবে, এবং যে বিচার দুর্নীতি যেগুলো হয়েছে এখানে, এগুলোর বিচার কার্যক্রম যেভাবে চলছে সেগুলোকে এগিয়ে নেওয়া, এবং সর্বোপরি জাতীয় পার্টি সহ যে 14 দলীয় যারা, অর্থাৎ বিগত দিনে আমাদের এখানে লুটপাট, আমাদের এখানে যেই আমাদের ডেমোক্রেটিক রাইটগুলোকে ধ্বংস করবার ক্ষেত্রে যারা ভূমিকা পালন করেছে, দেশের সার্বভৌমত্বের বিরুদ্ধে যারা অবস্থান নিয়েছে, সুতরাং তাদের অবশ্যই আইনি মাধ্যমে তাদেরকে সেটি করতে হলে প্রায় 28টি রাজনৈতিক দলকে নিষিদ্ধ করতে হবে। সেই জায়গাটাতে আমি আসবো, তবে আমি একটু আব্দুল সালাম আপনার কাছে আসতে চাই। যেটি বলছিলেন ডক্টর মোহাম্মদ রেজাউল করিম, এই মুহূর্তে সংবিধান কার্যকর নয় বলেছেন উনি, তাহলে আসলে কিভাবে চলছি আমরা? তাহলে তো দেশই অচল। যদি সংবিধান, এই সরকার যে শপথ নিল, কিসের ভিত্তিতে নিল? হাইকোর্ট দিছে, কিন্তু তারপরেও তো শপথ দিছে রাষ্ট্রপতির কাছে। রাষ্ট্রপতিকে এইগুলো বলা তো শুধু শুধু ফালতু কথা। একটা হলো যে দেখেন, আজকে জামাত যে প্রশ্নটা নিয়ে আসতেছে, জামাতের আমাদের দীর্ঘদিনের আন্দোলনের পার্টনার, একসাথে ছিলাম, একসাথে করছি, আন্দোলন করছি 17 বছর। সেই সময় কি জামাতের দাবি পিআর ছিল নাকি? আজকে যে সংস্কার কমিশন করছে, তার এজেন্ডায় কোথাও পিআর ছিল কিনা? এটা হলো নির্বাচনটাকে পিছানোর জন্য একটা পরিকল্পনা, যে কীভাবে নির্বাচনটাকে পেছানো যায়। কিন্তু এই পিছিয়ে জামাতেরই বা কী লাভ, দেশেরই বা কী লাভ? সেটা হলো একদিক দিয়ে বলতেছে তারা এটা, আবার আরেক দিক দিয়ে, যেমন করেন আমার এই মোহাম্মদপুর এলাকায় আমি আজকে নির্বাচনী প্রচারণা করে আসতেছি, দেখছি জামাত নির্বাচনী কার্যক্রম চালাইতেছে। অর্থাৎ এটা হলো যে জনগণকে বিভ্রান্ত করা। তো এটা করে তো জামাতের মতো দল এটা করা, এটা তো ঠিক না কোনোভাবেই। আর আরেকটা হলো যে ধরেন, আমরা বারবার বলছি যে একদিক দিয়ে আপনি বলতেছেন গণতন্ত্রের কথা, ডিকটেটরশিপ যাতে বিল্ড আপ না হয়, আবার সেটার জন্য কথা। আরেক দিক দিয়ে ডিকটেটরশিপের কাছে নিয়ে যাচ্ছেন। অর্থাৎ জনগণের ক্যান্ডিডেট চুজ করার কোনো সুযোগ নাই। দলের নেতারা যেটা ঠিক করে দিবে তারাই এমপি হবে, অর্থাৎ শেখ হাসিনার মতো। তো এত কিছু দরকার কি? তাহলে প্রেসিডেন্সিয়াল সিস্টেমে চলে গেলেই হয়। এটা তো আর দরকার পড়ে না। তা আমরা মুখে একটা বলবো, আর কার্যত
আবার ওই পথে যাওয়ার চেষ্টা করবো। আর আবার পিয়ারে জাতীয় নির্বাচনের আগে তারা গণভোটের দাবিও করেছে। গণভোট তো সেই নাই, গণভোট হলেও তো আপনাকে আবার পার্লামেন্টে যায় আবার গণভোট আইনা তারপরে যাইতে হবে, কারণ এটা তো ফ্যাসিস্ট বাতিল করে থেকে গেছে। আর আরেকটা হলো যে পিয়ারের মধ্যে দিয়ে যেটা আছে যে আজকে নেপাল বা শ্রীলঙ্কার অবস্থা তো আমরা দেখতেছি যে তারা কতটুকু লাভবান হয়েছে, তাই না? তো এইখানেও তো সেই একই অবস্থা হবে, অর্থাৎ একটা ঝুলন্ত পার্লামেন্ট তারা করতে চায়। অর্থাৎ এইখানে সব কিছুর হাসিনা যেরকম চাইছে যে নির্বাচন দেয় নেই, পরিষ্কার সবাই বসে কেন দিব, বিএনপি ক্ষমতায় আসবে, এখনও সেই মুখে একই কথা। অর্থাৎ যত দেরি করা যায় বিএনপিকে ঘায়েল করে কোনোভাবে কিছু করা যায় বিএনপিকে একটু ক্ষমতা থেকে দূরে রাখার জন্যই জামাতের এত সব এই কৌশল। এত সব পরিকল্পনা। তো এত পরিকল্পনা হঠাৎ করে কেন জামাতের মাথায় আসলো, আর বিএনপি বা এত শত্রু হয়ে গেল কেন, এটাও বুঝতে পারলাম না। যে যে জামাতের জন্য বিএনপিকে অনেক কিছু শোল্ডার করতে হয়েছে। তা আজকের বিষয়টা হলো যে এখন মূল কথাটা যে আমরা কি গণতন্ত্রটা চাই, আমরা কি গণতন্ত্রে ফিরে যেতে চাই, নাকি গণতন্ত্রেই ফিরে যেতে চাই না। কারণ এখন পর্যন্ত গণতন্ত্র আসে নাই, এখন পর্যন্ত আসে নাই। তো মানুষের ভোটের যে অধিকারটা যেটা কেড়ে নিছিল, এটা তো সত্যি কথা যে আমরা দীর্ঘ 17টা বছর আন্দোলন করছি ভোটের জন্য। আর যেটা আমরা সংস্কার আমরা চাইছি আগে, আমরা তো 31 দফা আগেই দিছি, জামাতের সাথেও সেগুলো আমাদের অনেক আন্ডারস্ট্যান্ডিং ছিল। কিন্তু সেইখানে আমরা যেটা বলতে চাই যে আমরাও তো বলছি সংস্কার হোক, সংস্কার ছাড়া আমরা নির্বাচন চাই নাই, যদিও বলে যে আমরা নির্বাচনই কাজে বলছি, কিন্তু না, আমরাও সংস্কার চাইছি। কোন সংস্কার? যেটা বেসিক, যে আপনার কেয়ারটেকার সরকার সিস্টেমটা বাতিল করে দিয়েছিল, এই কেয়ারটেকার সিস্টেমটা পুনর্বহাল করতে বলছি আমরা। আর পাশাপাশি কি বলা হয়েছে যে আলোচনার মধ্যে আসছে যে যে কোনো ব্যক্তি 2 বার বা 10 বছরের বেশি কেউ সরকার প্রধান থাকতে পারবে না। তারপরে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রী পরিষদের সাথে মানে সরকার পরিচালনার একটা ভারসাম্য থাকতে হবে। এই সমস্ত বিষয়গুলো যদি থাকে তাহলে আর কোথাও স্বৈরাচার ফিরে আসার কোনো সম্ভাবনা নাই, কারণ তখন জবাবদিহিতা থাকবে, তখন আইনের শাসনটা যদি আমি এস্টাবলিশ করতে পারি। কিন্তু সেগুলো করতে যেয়ে আজকে দেখা যাচ্ছে যে কিভাবে আবার সেই ফ্যাসিবাদ ফিরে আসার মতোই আজকে পুনরায় সে অবস্থার দিকে আজকে ঠেলে দিচ্ছে। যদি আজকে ফেব্রুয়ারিতে নির্বাচন না হয়, ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে এর পরবর্তী পর্যায়ে কোথায় যাবে? বিএনপির সাথে আসলে মতবিরোধগুলো খুবই সুস্পষ্ট হচ্ছে জামায়াতে, অর্থাৎ না না, এটা মতবিরোধ। এখানে বিএনপির তো খালি বিএনপিকেই সব ছাড় দেয়া আসতে হবে, এটা তো কোনো কথা না। এই প্রশ্নে আমি করতে চাইছিলাম আসলে, জামায়াত ইসলামী আজকে বলেছে যে বিএনপি চাইলে মানসিকতা পরিবর্তন হলে নির্বাচনের পর পর্যন্ত সময় নিতেও হবে না, ঐক্যমতে পৌঁছানোর জন্য 1 ঘন্টাই যথেষ্ট। তাহলে আসলে মানসিকতা পরিবর্তনটা কি শুধু বিএনপিকেই করতে হবে নাকি অন্য রাজনৈতিক দলগুলোকেও এগিয়ে আসতে হবে? এই প্রশ্নটি রেখে একটি বিরতিতে যেতে চাই। জি25 প্রাথমিক রাজকাহন থেকে বিরতি নিয়ে ফিরছি, সাথেই থাকুন। জি25 প্রাথমিক রাজকাহন দেখছেন। ডক্টর মোহাম্মদ রেজাউল করিম, আপনারা বলছেন যে আসলে যদি মানসিকতার পরিবর্তন হয় সেক্ষেত্রে ঐক্যমতে পৌঁছানোর জন্য 1 ঘন্টাই যথেষ্ট। সেই মানসিকতা পরিবর্তনের দায় আসলে শুধু একার বিএনপির কিনা, নাকি আপনাদেরও আসলে একটু পরিবর্তন করা দরকার? না, ধন্যবাদ। প্রথম কথা হচ্ছে যে মানসিকতার পরিবর্তন তো অবশ্যই ঘটাতে হবে, কারণ বিগত যে ফ্যাসিবাদী রাষ্ট্রের কবলে আমরা ছিলাম, সেই জায়গা থেকে সকল রাজনৈতিক দল, জনগণ সবাইকে তার মানসিকতার পরিবর্তন ঘটাতে হবে। অর্থাৎ শুধু কাগজে কলমের সংস্কার না, মানুষের, রাজনীতিবিদদের মনের সংস্কারটা সবার আগে দরকার, এবং সেই উদার মানসিকতা, দেশের জন্য চিন্তা। আমার মনে হয় আমরা যে পিয়ার পদ্ধতির কথা বলছি, আব্দুল সালাম ভাই আমার অনেক সিনিয়র মানুষ, এই যে এই ফালতু শব্দটা আমি একটু কষ্ট পাইছি। আসলে হচ্ছে আমরা প্রত্যেকেই আমাদের ডিসকাশন হবে, কিন্তু আমি আগে বলেছি যে এত লম্বা সময় আমরা এই ডিসকাশন করার সুযোগ কোনো সময় আমরা দেখি নাই। সুতরাং এই ডিসকাশনটাকেও যদি কেউ অন্যভাবে দেখে তাহলে আর রাজনীতিও বা কি গণতন্ত্র, সুতরাং এটা আপনার জায়গা থেকে না, আপনি হয়তো দেখতে পারেন, আপনি হয়তো দেখতে পারেন না, না আমি সেটা বলছি, আমি বলছি যে আপনি হয়তো দেখতে পারেন যে আমাদের মধ্যে মনে হয় অনেক বড় উত্তেজনা, অনেক সমস্যা। না, আমরা এটা দেখছি, আমরা দেখি প্রত্যেকে তার দেশের জন্য, দেশের জনগণের জন্য কথা বলছে। আমরা আজকে যেই ইলেকশন যে ফেব্রুয়ারিতে, এটি কি হতে কি পিয়ার পদ্ধতি বাধা? আমরা কি এখনো বলেছি যে পিয়ার পদ্ধতি যদি না হয় তাহলে ফেব্রুয়ারিতে কোনো ইলেকশন হতে দেয়া হবে না? বরং আমরা তো বাধা দেখছি হচ্ছে যে বিগত দিনের যে ফ্যাসিবাদী কর্মকাণ্ড সেগুলো কন্টিনিউ করার কারণে।
আমরা তো দেখছি এখানে এখনো মানুষ কিভাবে মারা যাচ্ছে, এখানে কিভাবে দমন নিপীড়নের শিকার হচ্ছে, এখানে কিভাবে চাঁদাবাজি লুণ্ঠন হচ্ছে, আমরা সেগুলো চাঁদাবাজির অনেক অভিযোগ কিন্তু হ্যাঁ অবশ্যই আপনি নিয়ে আসেন, অসুবিধা কি? আমি তো বিএনপি শব্দ বলিনি, আপনি বলছেন। আমি বলছি যে এই কর্মকাণ্ডগুলো, ফ্যাসিবাদ কিন্তু কোনো আওয়ামী লীগের সাথে সংশ্লিষ্ট কোনো বিষয় না, ফ্যাসিবাদ একটা চরিত্র। সুতরাং এই চরিত্র যারাই না, আমি বলছি যে এই চারিত্রিক বৈশিষ্ট্য যারাই ধারণ করবে তারাই কিন্তু ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত হবে, এটাই বাস্তবতা। এটা যদি কেউ না, আপনি আগে আমাকে কথা বলতে দেন, এখন তো আমার থেকে আপনি বেশি বলতেছেন। আমি বলতেছি যে এই যে যাদের নেতৃত্বে বিপ্লব হয়েছে, সেই ঢাকা বিশ্ববিদ্যালয় যেখান থেকে সূতিকার, সেটা থেকে একটা সিগন্যাল কিন্তু জাতিকে দিয়ে দেওয়া হয়েছে। আপনি সেটাকে যদি সিগন্যাল হিসেবে না নিতে পারেন তাহলে দিস ইউর ম্যাটার, কিন্তু আমি নিচ্ছি, সেখান থেকে নেওয়া হয়েছে। আজকে বিশ্ববিদ্যালয়গুলোর যেখানে 100% শিক্ষিত, সেখানে মারামারি ছাড়াই ছাত্ররা তাদের মত দেওয়ার মাধ্যমে তারা বলে দিয়েছে। আজকে বলে ছাত্র শিবির যে বিজয়ী হয়েছে, এখানে আপনি কি বলবেন এবার সবাই ছাত্র শিবির? নো। অর্থাৎ প্রত্যেকে পরমত সহিষ্ণুতা, উদারতা, আমাদের গণতান্ত্রিক যে পরিবেশ, মূল্যবোধ, এগুলোকে ওন করে আজকে ডাকসু জাকসু তার সবচেয়ে বড় প্রমাণ। সুতরাং আমি বলতে চাই এই দেয়ালের ভাষাগুলো আমাদের রাজনীতিবিদদেরকে পড়তে হবে। পেছনে যাওয়ার আমি আপনাকে সেটা বলছেন, এইগুলো সব আপনি বলতেছেন, কিন্তু আমি ব্যক্তিগতভাবে আমার এখানে কোনো মতামত আপনি সব রাজনৈতিক আমি বলতেছি নো, আমি বলতেছি হ্যাঁ হতে পারে অবশ্যই। ঢাকা বিশ্ববিদ্যালয় যেখান থেকে বিপ্লবের সূচনা হয়েছে, যারা ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশের এই অবতারণা করেছে, রাজনীতিবিদরা তার সাথে ছিল। অবশ্যই আপনি বলতে পারেন ডাকসুর ইলেকশন, জাকসুর ইলেকশন, আরো অন্যান্য জায়গার ইলেকশনগুলো জাতীয় রাজনীতিতে তার প্রভাব ফেলবে, কারণ এরা আমাদের সন্তান, এরা আমাদের ভাই, এরা হচ্ছে বর্তমান প্রজন্মের যে ইন্টেলেকচুয়ালিটি, ডাইনামিক লিডারশিপ আগামী দিনে তাদের মধ্যে থেকে। সুতরাং আমরা সেটাকে দেখতে চাই। আপনি আমাকে একটু সময় দিতে হবে, আমি বলছি যে আমি আপনাকে এই কথা বলে শেষ করতে চাই, সেটি হচ্ছে যে অবশ্যই আমরা মনে করি এই যে আন্দোলন আমাদের সেটি আমরা মনে করি যে ডিসেম্বরে নির্বাচন সম্ভব। এই যে এই মানসিকতার পরিবর্তনের কথা আমরা বলি, সেটি বাস্তবায়নের জন্য আমাদের আসলে জামায়াত এক ধরনের টেস্ট কেস হিসেবে নিয়েছে এবং তারা বলার চেষ্টা করছে এই নির্বাচনে যেহেতু তারা হয়তো জাতীয় রাজনীতিতে বড় প্রভাব পড়বে, তাহলে বিএনপি যে হারলো বা বিএনপি যারা আসলে ছাত্র দলের আসলে যে হার আমরা দেখলাম, সেটিও কি তাহলে বিএনপিতে বড় প্রভাব পড়তে যাচ্ছে? এটা ওনারা যদি এইটাই মনে করে তাহলে আর এত প্রতিবন্ধকতা সৃষ্টি না করে নির্বাচনে তাড়াতাড়ি গেলেই তো হয়। যদি এটাই মনে করে যে মাপকাঠি, শোনেন এর আগেও আমরা স্বাধীনতার পদে আচ্ছা, প্রথমে আমি আসলে ওই যে ফালতু শব্দটার জন্য আমি দুঃখ প্রকাশ করছি। আর আমি যেটা বলতে চাই যে স্বাধীনতার পরে এরকম ওই আওয়ামী লীগ যখন ক্ষমতায়, তখন আমরা তার বিরুদ্ধে বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে আমরা জয়লাভ করছি, এমন কোনো শিক্ষা প্রতিষ্ঠান বাদ নাই। তাতেই প্রমাণ হয় না যে পরবর্তী পর্যায়ে আমরা এই সব কিছু করতে পারছি। তারপরে এটা যদি ওনারা মনে সান্ত্বনা হিসাবে নেয়, আমাদের অসুবিধা তো নাই। আর আরেকটা হলো যে ওই আলোচনাটা আমি যেতেই চাই না, কারণ ওইখানে তো গত 17 বছর তো বিএনপি বা ছাত্র দলেরা তো যেতেই পারে নাই। ইভেন ইলেকশনের 3 মাস আগে যাইতে পারছে, এর আগে তো যেতেই পারে না, হলগুলোতে যেতে পারে নাই। কিন্তু তারা তো শিবির আওয়ামী লীগের সাথে কোলাবোরেশন করে, ছাত্রলীগের সাথে কোলাবোরেশন করে তারা সেখানে ছিল, তো সেই কারণে তারা নির্বাচন করতে পারছে। সেটা তো একটা সংস্থা, এটা শুধু এইখানে না, প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে আজকে ডাকসু, জাকসু, রাকসু, চাকসু সব জায়গায় একই অবস্থা। কাজে ওই নির্বাচনটা নিয়ে জাতীয় নির্বাচন ওনারা মনে করে প্রভাব ফেলবে, অসুবিধাটা কী আছে? যদি ফেলবে তাতে তো তবু নির্বাচনে যাইতে তো কোনো অসুবিধা নেই। আর একটা বিষয় হলো যেটা বলি যে অভ্যুত্থান আর বিপ্লব কিন্তু এক না। এটা হলো যে কোনোভাবে এবারে যেটা 7ই নভেম্বর 75-এর বিপ্লব, সেটা ছিল বিপ্লব, আর 90-এর সেটা ছিল অভ্যুত্থান। ঠিক তেমনি এটাই কিন্তু এটা একটা অভ্যুত্থান, এটা বিপ্লব না। যদি বিপ্লব হতো তাহলে তো সব কিছুই একে নতুন করে সব আবার সৃষ্টি হতো, তো সেটা তো হয় নাই। এই জন্যই আজকে যেটা বলতেছি আমরা, যে এখন আমরা যে জিনিসটা চাইছি, আগেও যেটা আমি বললাম যে আমরা তো একসাথে ছিলাম, একসাথে ক্ষমতার পার্টনারও ছিলাম, রাজনীতি আন্দোলনের পার্টনারও ছিলাম। আমাদের মূল দাবিটাই ছিল যে আমরা একটা নির্বাচন চাই, গ্রহণযোগ্য একটা নির্বাচন চাই, এবং সেই নির্বাচনটা একটা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে চাই। যে কারণে এই সরকারটা যদি এসে
90 দিনের মধ্যে নির্বাচনটা দিয়ে দিত, তাহলে কিন্তু আজকে এত জটিলতা আসতো না। যে কথাটা আমরা প্রথম থেকে বলে আসছি যে সময় ক্ষেপণ করছে এই সরকার, এবং সময় ক্ষেপণ করে এই প্রবলেমগুলো বাড়াচ্ছে। আজকে এই যে পিআর টিআর এগুলো কিন্তু আগে ছিলই না, কোনো কথাই ছিল না, এখন নতুন করে এগুলো বিএনপিকে আসছে। তাহলে এখন আসলে জামাতকে খুবই শক্তিশালী প্রতিপক্ষ না, মনে করছে। প্রতিপক্ষ তো আমাদেরকে সবাই, প্রতিপক্ষ তো থাকবেই, প্রতিপক্ষ থাকবে না রাজনীতিতে? প্রতিপক্ষ আগে আওয়ামী লীগ ছিল, এখন নাই, যারা আছে তারা থাকবে, সে তো প্রতিপক্ষ মাঠে প্রমাণিত হবে। এখন এবং তারা আসলে যে বারবার যে কর্মসূচি দিচ্ছে, রাজপথের যে কর্মসূচি, সেটা কি আসলে শুধুই বিএনপিকে চাপে রাখবার জন্য? না, এটা বিএনপি তো ক্ষমতায় নাই, বিএনপিকে চাপে রাখবে কেন? বিএনপি চাপে থাকবে কেন? এখন ক্ষমতায় আজকে ডক্টর ইউনূস সাহেব আছেন, কাজে তারা চাপে থাকতে পারে, বিএনপি চাপে তো কোনো বিষয় না। আমরা যেটা বলতেছি যে রাষ্ট্র আজকে দেশটাই কী হবে, গণতন্ত্র ফিরে আসবে কি আসবে না, এটা কি আরও দেরি হবে কি না, তাই না? আমরা এই কথাগুলোই বলতেছি। আগে যে কথাটা বলছি, আপনাদের কথাটা একটাই, যে আমরা একটা জনগণের ম্যান্ডেটটা চাই, যে জনগণ কি চায়, আপনি তো চাপায় দিতে পারেন না। আজকে ডাকসু দিয়ে তো আর এটা প্রমাণ হয় না যে আপনার বাংলাদেশের প্রধান রাজনৈতিক দল হয়ে গেছেন। সেটা যখন ওইটা হবেন তখন সেটা হবে। এখন পর্যন্ত যদি আমরা সেটা যদি হিসাব নিতে যাই, তাহলে তো সেই হিসাবে বিএনপি আছে, কিন্তু আমরা তো সেটা বলি না। আমরা বলি যে সামনে জনগণ কি চায়, জনগণের কাছে আমাদের যাওয়া উচিত, জনগণের ম্যান্ডেট নির্বাচন প্রয়োজন। হ্যাঁ, সেটার জন্য নির্বাচন দরকার। নির্বাচনে যদি এই নির্বাচনটা বিএনপি ক্ষমতায় থেকে করবে না, বিএনপির বিরুদ্ধে তো অনেক কিছু বলা হচ্ছে, এখন কতটুকু সত্য মিথ্যা সেটা সাক্ষী দিবে জনগণ। কাজে জনগণ ভোটটা প্রয়োগ করতে দেন, সেটা দেরি কেন করাচ্ছে? এত দেরি করার কারণটা এই নির্বাচন পিছিয়ে দেওয়া নিয়েও পাল্টাপাল্টি অভিযোগ। জামায়াত ইসলামী মনে করছে যে আসলে আবারও এই ঐকমত্য কমিশনের মেয়াদ বাড়ানো সেটিও এক ধরনের কৌশল সময় ক্ষেপণের। বিএনপি মনে করছে জামাতের এই দাবি দেওয়া এক ধরনের কৌশল নির্বাচনকে পিছিয়ে দেওয়ার। আবার এই দাবি দেওয়ার মধ্যে যে রাজনৈতিক দলগুলোকে নিষিদ্ধ করার দাবি আছে, সেখানে নিষিদ্ধ করতে হলে প্রায় 28টি রাজনৈতিক দলকে নিষিদ্ধ করতে হবে। সেক্ষেত্রে আসলে নির্বাচন কতখানি ইনক্লুসিভ হবে? ধন্যবাদ। দেখেন, অনেকগুলো বিষয়ের মধ্যে আসছে, আমি তো কারোর কথার মধ্যে প্রবেশ করি না, তো শুনলাম মনোযোগ দিয়ে। প্রথম কথা হচ্ছে যে আমরা ৭১-এ মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে একটি রাষ্ট্র নির্মাণ করেছিলাম, এবং 10ই এপ্রিল 19৭১ যেটা প্রোক্লেমেশন অফ ইন্ডিপেন্ডেন্ট, এইটার ঘোষণার মধ্য দিয়ে আমরা একটি মুজিবনগর সরকার প্রতিষ্ঠা করি, এবং এর মধ্য দিয়ে স্বাধীন সার্বভৌম রাষ্ট্র প্রতিষ্ঠার পর 1972-এ আমরা একটি প্রক্রিয়ার মধ্য দিয়ে সংবিধান রচনা করি। এই 53 বছর ধরে এই সংবিধানের অধীনেই রাষ্ট্র পরিচালিত হচ্ছে। বিভিন্ন সরকার ক্ষমতায় যে তারা তাদের প্রয়োজনে অনেক সময় এই সংবিধান সংশোধন নানানটা করেছে, এবং সুপ্রিম কোর্ট কোনো ক্ষেত্রে সংবিধানের বাইরে যে সমস্ত সংশোধনী এনেছিল সেগুলো বাতিলও করেছে। আজকে দেখেন 90-এও একটি অভ্যুত্থান সংগঠিত হয়েছে, এবারও একটি অভ্যুত্থান সংগঠিত হয়েছে। আমার জামাত ইসলাম এবং আমার ভাই সহ তারা যে কথাটা বলছেন যে এখন সংবিধান নাই এবং তারা এটাকে বিপ্লব বলছে, তাহলে আমি তাদের কাছে জানতে চাই যে এই যে 5ই আগস্ট যখন সরকার উৎখাত হলো এবং সেই সময় 3 দিন দেশে কোনো সরকার ছিল না, তারপর আমরা কেন রাষ্ট্রপতির কাছে সকলেই চলে গেলাম, এবং রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের রেফারেন্স নিয়ে তারা এই সরকারকে শপথ দিলেন। এবং ওই যে 8ই আগস্ট 2024 সেখানে তো আমি ছিলাম, ওই অনুষ্ঠানে, শপথ অনুষ্ঠানে তো আমি ছিলাম, আমাদের গণফোরামের প্রতিষ্ঠাতা ডক্টর কামাল হোসেন সহ। সেখানে যে শপথ নিলেন, তারা তো এই সংবিধানকে শপথ নিলেন, এই সংবিধানকে তারা রক্ষা করবেন এবং এই সংবিধান তারা মান্য করে চলবেন, এবং এরপরে এই রাষ্ট্র সংবিধান অনুযায়ী পরিচালিত হচ্ছে, এটা বলার অপেক্ষা রাখেন 106 অনুচ্ছেদ অনুযায়ী। এখন যদি আমি সাংবিধানিক শূন্যতা তৈরি করি, তাহলে এই যে একটা অভ্যুত্থান হলো, এত মানুষ রক্ত দিল, এরপরে একটা জন আকাঙ্ক্ষা তৈরি হলো, একটা সাংবিধানিক ধারাবাহিকতায় একটা গণতান্ত্রিক রাষ্ট্রে আমি চলে যাব, এটাই তো অভ্যুত্থানের পরে আমাদের সকল ক্রিয়াশীল রাজনৈতিক দলের একটি সদিচ্ছা। আজকে দেখেন সেই জায়গার থেকে আমরা এখন বলছি যে এই সংবিধান আমরা এখন মানি, আবার আমরা বলছি এটা বিপ্লব।
তো বিপ্লবের তো সরকার না, বিপ্লবের এটিকে কোনো না কোনো ভাবে এক ধরনের দ্বিচারিতা মনে করছেন আমি শেষ করছি। আমি এই জায়গাটাতে আসতে চাই আপনার কাছে মিজানুর রহমান। আমরা একটা বিরতি নিয়ে ফিরতে হবে, আমি আপনার কাছে ফিরবো। জি25 প্রাথমিক রাজকাহনে একটি বিরতি নিয়ে ফিরছি সাথে। জি25 প্রাথমিক রাজকাহন দেখছেন। ডক্টর মিজান, আপনার কাছে ছিলাম। জামাত আসলে এই আলোচনা চলাকালীন সময়ে যে আন্দোলনের ডাক দিয়েছে সেটাকে বিএনপি নেতাকর্মীরা বলার চেষ্টা করছেন এটি এক ধরনের দ্বিচারিতা, সেটি কি মনে করছেন আপনারাও? না দেখেন, আমি মনে করি যে এটা একটা রাজনৈতিক কৌশল হতে পারে, এটা আমার ধারণার কথা বলছি, এবং জামাত ইসলামী বলতে পারবে, কারণ তারা যে বিষয়গুলো নিয়ে দাবি নিয়ে মাঠে নেমেছে এই বিষয়গুলো নিয়ে আমরাও তাদের এই আন্দোলন কিংবা তাদের যে দাবিগুলো নিয়ে আমরা একমত হতে পারছি না। কারণ আমরা দীর্ঘদিন ধরে ঐক্যমত্য কমিশনে যখন বসছি, একসাথে আলাপ আলোচনা করছি, সেখানে কিন্তু পিআর পদ্ধতি নিয়ে প্রথম থেকে এজেন্ডা ছিল না, সালাম ভাই বলেছেন। এবং এই যে পিআর পদ্ধতি যদি আপনি দেখেন যে এই অভ্যুত্থানের পরে এসে এই সম্প্রতিকালেই কিন্তু তারা পিআর পদ্ধতি নিয়ে কথা বলছে। জামাতে ইসলাম এক সময় কেয়ারটেকার সরকার নিয়ে আন্দোলন করেছে, আমরাও এক সময় দলীয় সরকারের অধীনে অবাধ, সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচন হয় না বলেই আমরাও কিন্তু একটি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার জন্য আন্দোলন করেছিলাম সংসদে, সেটা পাশ হয়েছিল, কিন্তু শেখ হাসিনা পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে সেটা বাতিল করে দেয়। এগুলো নিয়ে নানা ইতিহাস আছে। এখন বিশেষ করে বিষয়টা হচ্ছে যে আমরা এখন যদি দেশে এই যে সংবিধানের কথা বলে, সংবিধানের একটি সাংবিধানিক সংকট যদি আমরা তৈরি করি বা শূন্যতা তৈরি করি, তাহলে লাভটা কার হবে? আমাদের তো লাভ হবে না। এই যে আমরা যে রাজনৈতিক দলগুলো সংস্কার চাচ্ছি, এবং আমাদের এটা হলো রাজনৈতিক সমঝোতার একটা দলিল, এই সমঝোতার দলিল কখনোই একটি দেশের সাংবিধানিক সরকার বা সংবিধানের অধীনে শপথ নিয়ে কখনোই আপনি এই সাংবিধানিক যে বিশেষ আদেশ এটা সব সময় হতে পারে না। এটা হয় কখন জানেন? বাংলাদেশেও আছে, পাকিস্তানও আমলে আমাদের এখানে হয়েছে, যখন সংবিধান থাকে না, যখন সেখানে কোনো ধরনের বিপ্লব হয়ে বিপ্লবী সরকার গঠন করে সংবিধান স্থগিত থাকে, অথবা যখন মার্শাল ল হয়। এই সাংবিধানিক সরকার বিদ্যমান থাকা অবস্থায় আপনি এই যে বিশেষ সাংবিধানিক আদেশ এটা রাষ্ট্রপতি দিতে পারবে না। মানে এই দাবি দাওয়াগুলো হয়তো জামাতের এই রাজনৈতিক নয়। তাহলে এই দাবি দাওয়াগুলো জামাত কেন করছে? ডক্টর মোহাম্মদ রেজাউল করিম। জি, মিজান ভাই তো ওনার মতো বক্তব্য দিয়েছে, এটা ওনার বক্তব্য, এটা উনি দিতেই পারেন। সেটি হচ্ছে উনি একটা কথা খুব সুন্দর বলেছেন যে কেয়ারটেকার সরকার। কেয়ারটেকার সরকার যখন আমরা নিয়ে এসেছিলাম তখন এটাকে বলা হয়েছে যে শিশু আর পাগল ব্যতীত নিরপেক্ষ কেউ নেই। পরবর্তীতে একসাথে হয়ে আন্দোলন হয়ে সংবিধানের অংশ হয়েছে সেটা। বাংলাদেশ জামাত ইসলামী দেশ এবং জাতির স্বার্থেই আমরা মনে করি পিআর পদ্ধতি উভয় পক্ষে আজকে আলোচনার ইস্যু হওয়া উচিত। আজকে যে বলা হচ্ছে যে জামাতের এই দাবি তখন ছিল না, ঐক্যমত্য কমিশনে এইটা ছিল না, সংবিধানে কি পিআর আছে কিনা, কোনটা সংবিধানে আছে, অনেক কিছুই তো আলোচনা হয়ে এখানে ইনক্লুড হয়েছে। সুতরাং সেটা এইগুলো কোনো কথা না যে আপনার এটা আছে কিনা, ছিল কিনা, বক্তব্য হয়েছে কিনা, এটা কোনো কথা না। বরং আওয়ামীর যে নেরেটিভটা সেটা যেন আমরা সে বয়ানের দিকে না যাই, বরং বাংলাদেশে একটা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন হতেই হবে। আজকে যে কথাটা বলার চেষ্টা করা হচ্ছে, মনে হচ্ছে এই দাবিগুলো আসার কারণে নির্বাচন পিছিয়ে যাচ্ছে না। আমরা মনে করি ডিসেম্বরে নির্বাচন সম্ভব। এই যে সাল্লাম ভাই বলেছেন যে নির্বাচন পিছিয়ে দেন, আমরা পিছিয়ে দেন, আমরা 300 আসনে প্রার্থী ঘোষণা দিয়ে অলরেডি কাজ করছি। সুতরাং নির্বাচন পিছিয়ে দেয় না, বরং অবাধ, সুষ্ঠু, লেভেল প্লেইং ফিল্ডের মাধ্যমে নির্বাচন। কিন্তু আপনারা যে দাবিগুলো করছেন এগুলো আসলে অবশ্যই এখন এটা আলোচনা করে কেন সম্ভব হবে না, সেটাকে আপনাকে আলোচনার টেবিলে নিয়ে আসতে হবে। আপনি জুলাই সনদকে আইনি ভিত্তি অবশ্যই দিতে হবে। আপনি সেটাকে পরে করবেন, এখন করেন, এখন করবেন না কেন? বিপ্লব হয়েছে, এখন মানুষ পোড়ানো হয়েছে, এখন জীবন গেছে, এখন পঙ্গুরা রাস্তায় নেমে আসছে এখন। সুতরাং আপনি করবেন না কেন? আপনি আপনার মতো করে আপনার সুবিধা মতো আপনি শুধু একটাতে টিক চিহ্ন মারতেছেন যে শুধু জাতীয় নির্বাচন, আর সকলটাতে আপনি স্থানীয় নির্বাচন দেন। স্থানীয় নির্বাচন দিতে অসুবিধা কি? স্থানীয় সরকার নির্বাচন হলে সমস্যা কি? তাহলে ডাকসু জাকসুর মতো হয়ে যাবে না। আপনি ভয় পাচ্ছেন কেন? আপনি জনগণকে ভয় পাচ্ছেন কেন? বিগত দিনে তো আওয়ামী লীগ জনগণকে ভয় পেত, এখন তো সেই জায়গা নেই। এখন স্থানীয় নির্বাচন হতে পারে, এখন এই জুলাই সনদকে আইনি ভিত্তি দেওয়ার মাধ্যমে ডিসেম্বরে নির্বাচন হতে পারে। সুতরাং আমি মনে করি, আমি শেষ করছি, আমি মনে করি এই সংস্কার বিচার যেগুলো চলমান, আমাদের এই ফ্যাসিবাদ বিরোধী যে লড়াই আমরা করেছিলাম, আমাদের যে ঐক্য হয়েছিল, আমাদের সে ঐক্যকে ধারণ করে একটা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমেই গোটা জাতি আজকে উন্মুখ হয়ে আছে সেই দিকে এগিয়ে। আব্দুল সালাম, আপনারা আপনাদের সুবিধা মতো শুধু জাতীয় নির্বাচন চাইছেন, এটা আমাদের সুবিধা হবে কেন?
এটা তো জাতীয় নির্বাচন চাইছে, এটা তো কোনো এই ছোটোখাটো 2000, 5000, 10,000-এর নির্বাচন না, এটা জাতীয় নির্বাচন। এই জাতীয় নির্বাচন ওপেন, এটা তারাও ক্ষমতায় যাওয়ার জন্য লড়াই করতেছে, আমরাও করতেছি, কিন্তু এখানেই তো মূল বিষয়। আর জাতীয় নির্বাচন ছাড়া অন্য কিছু তো জাতীয়ভাবে ক্লিয়ার হবে না। আপনি কি উপজেলার বা ওই কমিশনার নির্বাচন করে কি আপনি জাতীয় সনদ পাস করতে পারবেন পার্লামেন্টে? আপনি কি যে সমস্ত এই সমস্ত এখন যে এই সংস্কার কমিশনে যা আলোচনা করতেছে সেখানে কি ওই উপজেলা পরিষদে আপনি পাশ করাবেন? এগুলো তো আপনার জাতীয় সংসদে পাশ করাইতে হবে। আজকে জাতীয় অর্থনীতি আজকে থুবড়ে আছে, মুখ থুবড়ে পড়ে আছে, এগুলো সমাধান হবে কোথায়? জাতীয় সংসদ নির্বাচন হলে। আজকে গণতন্ত্র ফিরে আসবে কখন? যখন আপনার জাতীয় সংসদে নির্বাচন ও জাতীয় সংসদে যখন আপনি কেয়ারটেকার বিল আজকে চূড়ান্ত অনুমোদন করবেন, আজকে যখন অনুমোদন করবেন যে আজকে ইসের এই 10 বছর ক্ষমতার বেশি কেউ থাকতে পারবে না, অর্থাৎ সব কিছু যখন জাতীয় সংসদে অনুমোদিত হবে তখনই কিন্তু একটা টোটাল একটা প্রসেসের মধ্যে দেশটা আসবে। ওটা তো উপজেলার মধ্যে দিয়ে আসবে না, ওটা তো ওই ডাকসুর নির্বাচনের মধ্যে দিয়ে আসবে না। তো এটার জন্য সেটাতে ভয় কেন ওনাদের? ওটাতে ভয় পায় কেন? ওটা ভয় না। আবার জামাত তো পাল্টা অভিযোগ করছে যে আপনারা না, ভয় পাচ্ছেন জাতীয় এটা নির্বাচনকে। আমাদের না, এটা হলো ওনাদের একটা ট্যাকটিক্স। ওনারা নির্বাচন করবে, সবই ঠিক থাকবে। এটা হলো জাস্ট সরকারকে অন্যদিকে একটা প্রেসারে রাখা, দৃষ্টিটা একটু অন্যদিকে ঘুরায় দেওয়া আর কি, অন্য কোনো কিছু না। কিন্তু যে মানসিকতা পরিবর্তনের কথা তারাও বলছেন, সেটি কি আসলে বিএনপির পক্ষে এখন আবার নতুন করে সম্ভব? না, বিএনপি তো সব কিছুই করছে। বিএনপি কি ছাড় দেয়? বিএনপি সব কিছুই ছাড় দিছে। বিএনপি তো সব কিছুই ছাড় দিছে, কোনটা দেয় নাই, তাই না? বিএনপি তো জোর করতে পারতো যে না, কোনো কিছু এখন হবে না, সব কিছু নির্বাচনের পরে হবে। বিএনপি তো আরো অনেক কিছুই বলতে পারতো যে না, 2 টার্মের বেশি আরো থাকতে হবে। এই অভিযোগটা কিন্তু করলেন ডক্টর রেজাউল করিম, বলেছেন যদি নির্বাচনের পরে করেন তাহলে সেটা নির্বাচনের আগে করতে বাধা কি? না, আগে এটা করবেন কোথায় আপনি? প্রথমত তো কোথায় না, গণভোটের তো সিস্টেমই নাই। সিস্টেমটা আনতে হলেও তো আপনার পার্লামেন্ট আনতে হবে, পার্লামেন্টে গণভোট ফিরে আনতে হবে। এখন তো গণভোট নাই সেখানে, তাই না? না, কেয়ারটেকার আসুক, সেই বিলটাও আসতে হলে সেটাও সে পার্লামেন্টে আইনা অ্যাপ্রুভ করতে হবে। এর আগে তো হচ্ছে না। তো এই জন্যই বলতেছি সব কিছুর জন্যই পার্লামেন্টটা দরকার। জনগণের ম্যান্ডেট নিতে তো আমার অসুবিধা নাই। আজকে তারপরেও মনে করেন যে ঠিক আছে, আজকে ওনারা পিআর চাচ্ছে বা ওনারা টিআর চাচ্ছে বা সিআর চাচ্ছে, যেটাই চাচ্ছে, ওনাদের ম্যানিফেস্টো নিয়ে জনগণের কাছে যাক, আমাদেরটা নিয়ে আমরা যাই, গণফোরামেরটা নিয়ে গণফোরাম যাক, তারপরে পিপুল উইল ডিসাইড। তারা যদি মনে করে যে জামাত যেটা বলছে এটাই রাইট, তাহলে জামাতের পক্ষে ভোট দিবে। ভোট দিলে তারা সেই পদ্ধতি এসে চালু করবে। তো এটাও তো গণভোটের মতোই, অসুবিধা তো ওইটাই যাই, অসুবিধা কি? 2টা করতে হবে কেন? একটার মধ্যেই তো ডিসাইড হয়ে যেতে পারে। তো কাজে এইখানে এখন সবচেয়ে বড় কথা হলো যে আমাদের মনে রাখতে হবে যে দেশটাকে আর আমরা অন্ধকারের দিকে ঠেলে না দেই। আবার সেই স্বৈরাচারী হাসিনা ফিরে আসুক বা তার দোসররা ফিরে আসুক, সেই অবস্থার মধ্যে যাতে আমরা ফিরে না যাই। আমাদের মূল জায়গাটায় আসা দরকার যে এখন পিপুলস রিপ্রেজেন্টেটিভ একটা পার্লামেন্ট দরকার, যেটা জনগণের রায়ে একটা পার্লামেন্ট নির্বাচিত হবে, যেখান থেকে আজকে জাতীয় এবং আন্তর্জাতিকভাবে আজকে ইউরোপীয় ইউনিয়ন সহ সবাই কি বলতেছে যে একটা নির্বাচিত সরকারের জন্য তারা অপেক্ষা করছে। ধন্যবাদ আপনাদেরকে আমাদেরকে আজকে রাজকাহনের সময় দেওয়ার জন্য। দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি। জি25 প্রাথমিক রাজকাহন থেকে ফিরবো আগামীকাল রাত 10টায় নতুন রাজকাহন নিয়ে। ডিবিসির সঙ্গে থাকুন।